আমি তোমার সাথে দেখা করার জন্য ওই বড় গাছতলায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তুমি আজকাল আমাকে কেমন যেন এড়িয়ে চলো। আমি তোমার কোনো কথায় বিশ্বাস করি না মাস্টার। তুমি ঠিক জানো আমার মিনু এখন কোথায় আছে? দয়া করে আমাকে বলো। মেয়েটাকে ছাড়া এই বিশাল বাড়িতে আমি কিভাবে বেঁচে থাকবো বলো তো? অবশেষে তাহলে আমাদের বিয়েটা হয়েই গেল মিনু। তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কেন এসেছো মিনু? এভাবে ভিজলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া গ্রামের মানুষ দেখলে নানান রকম কথা বলবে। তুমি এখনই নিজের বাড়িতে ফিরে যাও। আমি তোমার সাথে দেখা করার জন্য ওই বড় গাছতলায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তুমি আজকাল আমাকে কেমন যেন এড়িয়ে চলো, আমার সাথে ঠিকমতো কথাও বলো না। তুমি কি আমার সাথে আরেকটু কথা বলতে পারো না? দেখো মিনু, তোমাকে আমি এড়িয়ে চলতে চাই না, কিন্তু তুমি তো সব জানো। তোমার বাবা আমাকে একজন সামান্য স্কুল শিক্ষক বলে একদম পছন্দ করে না। ধনী রবিলালের মেয়ের সাথে আমার মতো মানুষের মেলামেশা সমাজ মেনে নেবে না। তুমি আমার সঙ্গে এমন কঠোর ব্যবহার করতে পারো না। বাবার ভয়ে তুমি আমাদের সম্পর্কটাকে এভাবে শেষ করে দিতে পারো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। আমি এখন স্কুলে যাচ্ছি মিনু, তুমি আর এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি যাও। আমরা পরে এই বিষয়ে শান্ত হয়ে কথা বলবো। এখন রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে। তুমি প্রতিদিন কোনো না কোনো অজুহাতে আমাকে দূরে ঠেলে দাও। আজ আমাকে একটা কথা দাও, এই সপ্তাহের মধ্যে তুমি কি একদিন সময় করে আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে? আমি তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই। এখন ঘুরতে যাওয়ার কথা বাদ দাও। পরিস্থিতি স্বাভাবিক হলে সে বিষয়ে তখন দেখা যাবে। এখন আমি আর দাঁড়াতে পারছি না, স্কুলের সময় হয়ে গেছে। আমি চললাম মিনু, সাবধানে বাড়ি যেও। কি গো, মাঝরাত হয়ে গেল, তাও তুমি এখনো ঘুমাওনি কেন? কাল ভোরে তোমার তো কাপড়ের ব্যবসার কাজে শহরে যাওয়ার কথা আছে। এখন এভাবে রাত জাগলে তুমি কি কাল ঠিক সময় ভোরে ঘুম থেকে উঠতে পারবে? ভোরে আমি শহরে যাব না, রতন সব সামলে নেবে। আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই গৌরী। আমাদের একমাত্র মেয়ে মিনু সারাদিন কোথায় থাকে, কি করে, তুমি কি তার কোনো খোঁজ খবর রাখো? তুমি হঠাৎ মাঝরাতে মিনুকে নিয়ে এমন অদ্ভুত সব কথা তুলছো কেন বলো তো? ও তো সারাদিন বাড়িতেই থাকে। মিনু খুবই ভালো আর ভদ্র মেয়ে। ও পড়াশুনো শেষ করে এখন ঘরে আছে। তুমি কি কোনো ব্যাপারে খুব রেগে আছো? আমি এমনি এমনি বলছি না গৌরী। আজ বিকেলে বাড়ি ফেরার সময় রাস্তার মোড়ে মতির মার সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলল আজ সকালে কাঁচা রাস্তায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নাকি মিনু আর শ্যামল মাস্টার অনেকক্ষণ কথা বলছিল। ও তো খুব ভালো ছেলে, গ্রামের স্কুলেই পড়ায়। মিনু হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় শিক্ষকের সাথে সৌজন্যমূলক দু একটা কথা বলেছে। এটা নিয়ে এত চিন্তার কি আছে? আমি তোমাকে পরিষ্কার বলে দিলুম, এই গরিব মাস্টারের সাথে মিনু যেন আর কোনোদিন কোনো কথা না বলে। আমি রবিলাল, এই গাঁয়ের সবচেয়ে ধনী কাপড়ের ব্যবসায়ী। ওই সামান্য মাস্টারের এত বড় সাহস আমার মেয়ের দিকে নজর দেয়। ঠিক আছে, তুমি যখন এতটা রাগ করছো, আমি আগামীকাল সকালে এই নিয়ে মিনুর সঙ্গে ভালো করে কথা বলবো। ওকে বুঝিয়ে বলবো যেন সে বাইরে সাবধানে চলে। এখন অনেক রাত হয়েছে, রাগ কমিয়ে তুমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো তো। মনোজবাবু, আপনাকে আজকে সকাল থেকেই খুব চিন্তিত আর গম্ভীর মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা হয়েছে নাকি? বাড়ির সবাই ভালো আছে তো? স্কুল খোলবার পর থেকে আপনি কোনো কথাই বলছেন না, কোনো বিশেষ কারণ আছে কি? আপনি কি আজ সকালে রেডিওতে আবহাওয়া দপ্তরের জরুরি খবরটা শুনেছেন শ্যামলবাবু? পাহাড়ের ঢল আর অনবরত বৃষ্টির কারণে আমাদের এই এলাকায় এক ভয়াবহ বন্যা হতে পারে। সরকার থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। না না, আজকে তাড়াহুড়ো করে স্কুলে আসবার কারণে আমার খবর শোনা হয়নি। সত্যি কি এলাকায় বন্যা হবে? আমাদের এই নিচু গ্রাম তো সামান্য বৃষ্টিতেই ডুবে যায়। এবার যদি বড় বন্যা হয় তবে মানুষের কষ্টের শেষ থাকবে না। হ্যাঁ শ্যামলবাবু, খবর স্পষ্ট বলেছে আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে হবে। নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে জল আমাদের গ্রামের দিকে চলে আসতে পারে। এ তো খুবই চিন্তার আর আতঙ্কের কথা মনোজবাবু। বন্যার জল যদি গ্রামে ঢোকে তবে তো আমাদের স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে।
গ্রামের শত শত গরিব মানুষের ঘরবাড়ি তো মাটির তৈরি, ওগুলো ভেসে যাবে। ঠিক বলেছেন, আমাদের এই দোতলা স্কুল বেশ মজবুত। গ্রামের সব গরিব ও অসহায় মানুষদের এই স্কুলের ছাদে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের এক্ষুনি পঞ্চায়েতের সাথে কথা বলতে হবে, শুকনো খাবার মজুত করা দরকার। হ্যাঁ, বন্যার সময় জল এবং খাবারের খুব কষ্ট হয়। আমরা আজকে থেকে স্কুলের কয়েকটি ঘরে মুড়ি, চিড়ে এবং গুড় এনে জমা করবার কাজ শুরু করি। গ্রামের যুবকদের ডেকে একটি উদ্ধারকারী দল তৈরি করতে হবে। তুমি এই দুর্যোগের মধ্যে হঠাৎ নদীর তীরে আমার সঙ্গে দেখা করার কথা বলছো কেন শ্যামলদা? চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আমার আসতে খুব ভয় করছিল। বাড়িতে বাবা জানতে পারলে আজ আমাকে শেষ করে ফেলবে। কি বলবে তাড়াতাড়ি বলো। আমি তোমাকে এখানে জরুরি একটা কথা বলতে ডেকেছি মিনু। খুব শীঘ্রই গ্রামে বড় বন্যা হবে, নদীর জল বাড়ছে। তোমরা সাবধানে থেকো আর বাড়ির দরকারি জিনিসপত্র ওপরের তলায় তুলে রেখো। কোনো বিপদে পড়লে আমাকে জানিও। তুমি এই ঝড়ের মধ্যে শুধু বন্যার কথা বলতে আমাকে এখানে ডেকেছো? আমি মনে করলাম তুমি হয়তো আমাকে দেওয়া কথা রাখতে আজ কোথাও ঘুরতে নিয়ে যাবে। তুমি আমাকে একটুও ভালোবাসো না, শুধু কাজের কথাই ভাবো। না না মিনু, তুমি পরিস্থিতি বোঝবার চেষ্টা করো। সামনে মানুষের বড় বিপদ আসছে, গ্রামের পর গ্রাম জলে ডুবে যাবে। এমন কঠিন সময়ে কোনো মানুষ ঘুরতে যাওয়ার কথা ভাবতেও পারে না। আমাদের এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। এত কিছু আমি বুঝি না শ্যামলদা, আমি খুব মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে সান্ত্বনা দেবে, কিন্তু তুমি তো বন্যার জল নিয়ে ব্যস্ত আছো। মানুষের জীবন যখন সংকটে পড়ে তখন সুখের কথা ভুলে যেতে হয় মিনু। তোমার বাবা বড় লোক, ওনার পাকা বাড়ি আছে, তাই তোমাদের চিন্তা কম, কিন্তু গ্রামের গরিব মানুষেরা কোথায় যাবে সেটাই আমার একমাত্র চিন্তা। তোমার এই সমাজ সেবা আমার ভালো লাগে না। তুমি সব সময় নিজের চেয়ে গ্রামের মানুষের কথা বেশি ভাবো। ঠিক আছে, যখন জল আসবে তখন দেখা যাবে। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি, মা হয়তো আমাকে খুঁজছে। আমরা বাড়ির সবাই এখানে একসাথে বসে খাচ্ছি, কিন্তু আমাদের একমাত্র মেয়ে মিনু কোথায়? ওকে তো সন্ধ্যা থেকে দেখছি না। খাবার টেবিলে ও কেন আসেনি গৌরী? ওর কি কোনো শরীর খারাপ হয়েছে নাকি অন্য কিছু? ও এখন কিছু খাবে না বলে নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে। বিকেল থেকে ওর মনটা খুব খারাপ। আমি ডাকতে গিয়েছিলাম, কিন্তু ও বলল ওর খিদে নেই। তোমরা খাওয়া শেষ করো, পরে আমি ওকে দেখব। রতন, তুই মন দিয়ে শোন। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। এই বন্যার পরই আমি আমাদের মিনুর সাথে তোর বিয়ে দেব। তুই এই বাড়ির জামাই হবি। কাপড়ের ব্যবসা এবং এই সম্পত্তি সব তোদের দুজনকে লিখে দেব। মামা, আপনি হঠাৎ এসব কি বলছেন? আমি তো মিনুকে ছোটবেলা থেকেই নিজের বোনের মতো দেখে এসেছি। আমি ওকে বিয়ে করবার কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না। আপনি অন্য কোনো ভালো পাত্রের সন্ধান করুন মামা। দেখ রতন, মিনু আমার একমাত্র মেয়ে, আমার নয়নের মণি। আমি চাই না ওকে দূর কোথাও বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিতে। তুই আমার বোনের ছেলে, বিশ্বস্ত। তাছাড়া তুই আমার এত বড় ব্যবসা একাই দেখাশোনা করিস। আমি আপনার সব কথাই বুঝলাম মামা, কিন্তু মিনু কি এই বিয়েতে খুশি হবে? ও তো আমাকে দাদা বলে ডাকে। হঠাৎ স্বামী হিসেবে ও আমাকে মেনে নিতে পারবে না। আপনি দয়া করে আমাকে কয়েকটা দিন ভাবতে সময় দিন। তোর সাথে বিয়ে দিলে মিনু সারা জীবন খুব সুখে থাকবে, আবার সম্পত্তিও রক্ষা পাবে। গৌরী, তুমি কি বলো? মিনুর মতামতের তো দরকার আছে। কারোর মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। আচ্ছা আচ্ছা, আমি কয়েকটা দিন সময় দিন, আমি মিনুর সাথে কথা বলি। আচ্ছা বলিস, তবে রাজি না থাকলে তো জোর করে দেওয়া যাবে না। চারিদিকে শুধু জল আর জল। গ্রামের মানুষগুলোর কি কষ্ট হচ্ছে। তাদের মাটির ঘরগুলো হয়তো সব ভেঙে গেছে। ওপরওয়ালা, তুমি এই গরিব মানুষদের রক্ষা করো। আমি এই পাকা বাড়িতে থেকেও মনে কোনো শান্তি পাচ্ছি না। রতনদা, তুমি কিছু বলবে? এই মিনু গো, একটা কথা বলবার ছিল, কিন্তু কিভাবে যে বলি। আরে বাবা, হেঁয়ালি না করে বলো তো। মিনু, মামা আমার সাথে তোমার বিয়ের কথা বলছিল। প্রথমে মামার মুখে এই কথা শুনে আমার নিজের খুব খারাপ লাগছিল, কিন্তু তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমার এই বিয়েটা করা উচিত। তুমি এসব কি বলছো রতনদা? এটা কোনোদিনও সম্ভব না। আমি তোমাকে নিজের ভাইয়ের মতো শ্রদ্ধা করি।
আমি অন্য একজনকে মনে মনে পছন্দ করেছি। আমি কোনোভাবেই তোমার সঙ্গে এই বিয়ে করতে পারবো না, কখনো না। তুই শান্ত হ মিনু। তুই যদি মনে মনে অন্য কাউকে ভালোবেসে থাকিস, এই বিয়েতে রাজি না থাকিস, তবে এই বিয়ে হবে না। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। বাবা রতনদার সাথে আমার বিয়ে দিয়ে দেবে? ওই তো জানলা দিয়ে হ্যাঁ একটা নৌকা দেখা যাচ্ছে। নৌকায় করে কোথাও যাওয়া যেতে পারে। নৌকাটা বেশ বড়সড় আছে। আমি জানি একা বের হওয়া বিপজ্জনক, কিন্তু এখন আমি খুব মানসিক চাপে আছি। কয়েকদিন দূরে থাকলে হয়তো সবাই শান্ত হবে। আমি নিরাপদ কোনো আশ্রয় খুঁজে কয়েকদিন থাকবো, পরে সবাই শান্ত হলে ফিরে আসবো। আমি জানি কিছুদিন বাড়ির বাইরে থাকলে রতনদার সঙ্গে বাবা বিয়ের চিন্তা ভুলে যাবে। বাড়ি থেকে কয়েকদিন দূরে থাকলে বাবা মা কষ্ট পাবে, কিন্তু তারপরও আমি যেতে চাই। গ্রামের অসহায় মানুষে যাতে খাবারের কোনো কষ্ট না হয় সেদিকে আমাদের কড়া খেয়াল রাখতে হবে। বন্যায় সব ভেসে গেছে, ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য কাঁদছে। আমাদের আরও বেশি করে ত্রাণের ব্যবস্থা করতে হবে মনোজবাবু। হ্যাঁ শ্যামল, আমাদের গ্রামে যারা ধনী ব্যক্তি আছেন তাদের কাছ থেকে কিছু চাঁদা তুলতে হবে। সেই টাকা দিয়ে আরও শুকনো খাবার আর ওষুধ কিনতে হবে। বন্যার জল চলে গেলেও অনেকদিন মানুষের খাবারের অভাব থাকবে। হ্যাঁ, আপনি? কাল রাত থেকে আমার মিনুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে আমার একমাত্র মেয়ে? শ্যামল মাস্টার, তুমি কি জানো মিনু কোথায় লুকিয়ে আছে? আপনি শান্ত হন রবিলাল বাবু। মিনুর নিখোঁজ হওয়ার খবর আমি কিছুই বলতে পারি না। কালকে রাত থেকে আমি এই স্কুলেই আছি, গ্রামের মানুষকে খাবার দিচ্ছি। মিনু যে বাড়ি থেকে চলে গেছে তা আমি জানি না। আমি তোমার কোনো কথায় বিশ্বাস করি না মাস্টার। তুমি ঠিক জানো আমার মিনু এখন কোথায় আছে? দয়া করে আমাকে বলো। রবিলাল বাবু, আপনি শুধু শুধু শ্যামল মাস্টারকে সন্দেহ করছেন। বন্যা শুরু হওয়ার পর থেকে আমরা দিনরাত এখানে মানুষের সেবা করছি। মিনুর খবর শ্যামল জানলে আমিও জানতাম। রবিলাল বাবু, আপনি মন খারাপ করবেন না বা চিন্তা করবেন না। মিনু আমাদের গ্রামের মেয়ে। আমি আজকে থেকেই যেভাবে হোক মিনুকে খুঁজে বের করব। ওকে সঠিক অবস্থায় খুঁজে বের করে আপনার হাতে তুলে দেব, এটা আমার কথা। আচ্ছা, তাহলে আমি এখন আসি। যদি ওর খোঁজ পাও জানিও। আমি 2 দিন ধরে এই নৌকায় একা আছি। এই 2 দিনে আমার পেটে একটা দানাও পড়েনি। বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কিছু খাবার সঙ্গে নিয়ে বের হতাম, তবে আজ আমার এই অবস্থা হতো না। ওই তো সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। ঘরের চালের ওপর একজন বয়স্ক মহিলা বসে আছেন। ওনার কাছে নিশ্চয়ই কিছু খাবার থাকতে পারে। শুনছেন মাসিমা, আপনার কাছে কি খাওয়ার মতো অল্প কিছু খাবার আছে? আমার খুব খিদে পেয়েছে। কে রে মা তুই? এই বন্যার জলে একা নৌকায় ঘুরছিস? আমার ঘরে জল ঢুকে গেছে, তাই আমি চালে বসে আছি। আমার কাছে শুকনো চিঁড়ে আর গুড় অল্প আছে মা, তুই চাইলে আমার কাছে এসে নিয়ে খেতে পারিস। মাসিমা, এই খাবারটুকু পেয়ে আমার যেন নতুন করে জীবন ফিরে পেলাম। আমার যাওয়ার কোনো জায়গা নেই, বাড়িতে আমার খুব সমস্যা। আমি কি কিছুদিনের জন্য আপনার সাথে এই চালের ওপর বা আপনার সাথে থাকতে পারি? নিশ্চয়ই পারো মা। এই বিপদের দিনে মানুষ মানুষকে আশ্রয় না দিলে কে দেবে? আমার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই, আমি একাই থাকি। তুই থাকলে আমারও একটা সঙ্গী হবে। আমরা দুজনায় একসাথে এই বন্যা পার করব। বন্যার জল তো নেমে গেল রে মা, কিন্তু আমাদের সব শেষ করে দিয়ে গেল। ঘরের চাল দিয়ে জল পড়ছে, আর ঘরে যেটুকু যা শুকনো খাবার ছিল তাও আজ সকালে শেষ হয়ে গেছে। এখন আমরা কি খাবো মা? আপনি একদম চিন্তা করবেন না মাসিমা। দেখুন, আমাদের ঘরের চারিদিকে কত সবুজ কচুরিপানা ভেসে এসে ভরে গেছে। আমরা আজ থেকে এই কচুরিপানার নরম ডাঁটা আর পাতা দিয়ে ঝোল রান্না করে খেয়ে বেঁচে থাকবো। মানুষের বুদ্ধিই বড়। কচুরি পানার ঝোল কি খাওয়া যায় রে মা? ও তো মানুষ খায় না, সাধারণত গবাদি পশুকে খাওয়ানো হয়। আমাদের গ্রামে তো কোনোদিন কেউ কচুরি পানা খায়নি। তুই কি সত্যি এই দিয়ে তরকারি রান্না করতে পারবি? হ্যাঁ মাসিমা, আমি বইতে পড়েছিলাম যে কঠিন সময় গ্রামের পুরনো মানুষদের কাছ থেকে শুনেছিলাম দুর্যোগের সময় কেউ কেউ কচুরিপানার নরম অংশ রান্না করে খেত,
জল ফুটিয়ে ভালো করে রান্না করলে এর কোনো ক্ষতি নেই। আমি এখনই জল থেকে কিছু তাজা কচুরিপানা তুলে নিয়ে আসছি। তুই এত কষ্ট সহ্য করতে পারছিস, এটাই আমার খুব অবাক লাগছে। তোর মা বাবা তোকে না জানি কত ভালোবাসতো, তুই কেন যে ঘর ছাড়লি তা তুই ছাড়া আর কেউ জানে না। বাবা মার কথা এখন থাক মাসিমা, আপনি উনুনটা একটু ধরানোর ব্যবস্থা করুন। আমি কচুরিপানাগুলো ভালো করে ধুয়ে কেটে রান্নার জন্য তৈরি করে নিচ্ছি। তোমার ওই টাকার আর জেদের জন্য আজ আমার একমাত্র মেয়েটা বাড়ি ছাড়া হয়েছে। তোমাকে আমি কতবার করে বললাম থানায় যাও, পুলিশের সাহায্য নাও, কিন্তু আমার কোনো কথাই তুমি নিজের কানে শুনলে না। তুমি কি মনে করো থানায় গেলেই মিনু ফিরে আসতো? আমাদের এই গ্রামে কত শত্রু আছে। ধনী রবিলালের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, এই কথা পুলিশ জানলে চারিদিকে হয়ে যেত। মান সম্মানের ভয়ে আমি থানায় যাইনি। তুমি শুধু নিজের মান সম্মানের কথাই ভাবলে, মেয়ের জীবনের কোনো দাম দিলে না। মেয়েটাকে ছাড়া এই বিশাল বাড়িতে আমি কিভাবে বেঁচে থাকবো বলো তো? তুমি তুমি মানুষ নও, তোমার মনে কোনো দয়া মায়া বা ভালোবাসা নেই। তুমি আমার নামে যা খুশি বলতে পারো গৌরী, কিন্তু মেয়েকে ছাড়া আমি কি খুব ভালো আছি? আমার ভেতরের কষ্টটা তুমি কোনো দিন বুঝবে না। আমি তো পুরুষ মানুষ, তোমার মতো সবার সামনে কাঁদতে পারি না। মামা মামি, আমার সাথে মিনুর বিয়ের এই সিদ্ধান্তটা নেওয়া আপনাদের একদম ঠিক হয়নি। আমি নিজের মুখে ওকে আমার সাথে বিয়ের কথা বলেছিলাম, আর সেই ভয়ে হয়তো অভিমান করে বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে গেছে। আমি বুঝতে পারিনি ও এতটা চরম সিদ্ধান্ত নেবে। এখন চারিদিকে বন্যার জল, মেয়েটা কোথায় কেমন আছে ভেবে আমার রাতে ঘুম আসছে না। বাবা শ্যামল, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার একমাত্র মেয়েকে তুমি যে করেই হোক খুঁজে বার করো। আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম, মেয়ের খোঁজে আমি পাগল হয়ে যাচ্ছি বাবা। আপনি বিছানায় বসুন বাবু, আপনি এভাবে হাত জোড় করবেন না। আমি লজ্জিত হচ্ছি। আমি গত দুদিন ধরে তন্ন তন্ন করে এ গ্রাম সে গ্রাম মিনুর খোঁজ করছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাচ্ছি না। তুমি তো শিক্ষক, তোমার অনেক চেনা লোক আছে, দয়া করে আমার মেয়েকে এনে দাও। আপনি নিজের উপর ধৈর্য হারাবেন না বাবু। মিনু খুব বুদ্ধিমান মেয়ে, ও কোনো ভুল কাজ করবে না। আমি আপনাকে আবারও কথা দিচ্ছি, আমি যেভাবেই হোক ওকে সুস্থ শরীরে খুঁজে বের করবই। আমি আগে তোমাকে অনেক খারাপ কথা বলেছি মাস্টার, ভেবেছিলাম তুমি আমার সম্পত্তি চাও, কিন্তু এখন দেখছি তুমি এই গ্রামের একমাত্র সৎ মানুষ। আমার মিনু যদি ফিরে আসে আমি আর কোনোদিন বাধা দেব না। অতীত কথা ভুলে যান বাবু। এখন আমাদের প্রধান কাজ মিনুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা। বন্যার জল নামায় যাতায়াত কিছুটা সহজ হয়েছে। আমি আজই জঙ্গলের দিকের গ্রামগুলোতে প্রাণের খাবার নিয়ে খোঁজাখুঁজি করতে যাব। ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা। আমি বাড়িতে গিয়ে গৌরীর পাশে বসে গিয়ে, ও তো জল স্পর্শ করছে না। তুমি কোনো খবর পেলে রতনকে দিয়ে আমাদের বাড়িতে একটু খবর পাঠিও। আমি তোমার পথে বসে রইলাম। ঠিক আছে বাবু। মারে, তুই এমন সুন্দর বুদ্ধি দিয়েছিলি বলেই এই কঠিন বন্যায় আজ আমরা কচুরিপানার ঝোল খেয়ে বেঁচে আছি। তা মা, তুই কোন বাড়ির মেয়ে? তোকে দেখে তো মনে হয় খুব ভালো ঘরের রুচিশীল মেয়ে। মাসিমা, আমার পরিবারে সবাই আছে। ভেবেছিলাম কিছুদিন বাড়ি থেকে দূরে থাকব, কিন্তু এখন ভাবছি আপনার সাথেই এই জঙ্গলে নিজের সারা জীবন সুখে কাটিয়ে দিতে চাই। কিন্তু মা, আমার এই ভাঙা কুঁড়ে ঘরে থাকলে তোর যে অনেক কষ্ট হবে। আমি আগে জঙ্গল থেকে কচুর শাক বিক্রি করে সংসার চালাতাম, কিন্তু এবারের বন্যায় সব কচু গাছ পচে গেছে। এখন কি করে সংসার চলবে? একি মিনু, তুমি এখানেই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছো? আমার সাথে এখনই বাড়ি চলো। একি বাটিতে ওটা কি কচুরিপানা ঝোল খাচ্ছ তুমি? শ্যামলদা, তুমি এখানে কিভাবে এলে? আমি এখান থেকে কোথাও যাব না, এই মাসিমার কাছেই আমি থাকবো।
মাসিমার ওপর আমার একটা আলাদা মায়া হয়ে গেছে। এখন আর কোথাও যেতে আমার ইচ্ছে করছে না। তোমার বাবা মা বাড়িতে কেঁদে কেঁদে প্রায় বিছানাগত হয়েছে মিনু। তোমার বাবা আমার বাড়িতে এসে কান্নাকাটি করছিলেন। তুমি ফিরে চলো, তোমার বাবা মাকে আর কষ্ট দিও না। মারে, এতক্ষণে আমি সব বুঝতে পেরেছি। তুই নিজের বাবার ওপর রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলি। এটা ঠিক নয় মা। মা বাবার মনে কষ্ট দিতে নেই। তুই তোর এই চেনা মানুষের সাথে নিজের বাড়িতে ফিরে যা। কিন্তু মাসিমা, এই কয়েকটা দিন আপনার সঙ্গে থেকে আপনার জন্য আমার মনে খুব মায়া হয়ে গেছে। আপনাকে এই অবস্থায় এই ভাঙা ঘরে একা ফেলে আমি কিভাবে নিজের সুখের জন্য চলে যাব? আমার মন যে চাইছে না। মালতী মাসিমা, আমি আপনাকে এই ত্রাণের খাবারগুলো দিচ্ছি আর সাথে কিছু টাকাও দিচ্ছি। মিনু বাড়িতে ফিরে গেলেও আমরা দুজনে প্রায় এই জঙ্গলে এসে আপনাকে দেখে যাব, আর আপনার সব দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না। আর একটা কথা, এখন থেকে আর কোনো দিন কচুরিপানা ঝোল করে খাবেন না। ঠিক আছে বাবা, খাবো না। মাসিমা, আমার একটা কথা শুনবেন? আপনি একা এই জঙ্গলে না থেকে আমাদের সাথে আমাদের গ্রামে চলুন। সেখানে আমরা আপনার থাকার ব্যবস্থা করে দেব। আপনার মতো ভালো মানুষকে আমি এইভাবে এখানে ফেলে রেখে যেতে পারবো না। না রে মা, আমার এই কুঁড়ে ঘরটাই আমার আসল ঠিকানা। তোরা শহরে বা গ্রামে ভালো থাকিস, মাঝে মাঝে সময় পেলে এই বুড়িকে একটু এসে দেখে গেলেই আমার হবে। তুই এবার শান্ত হয়ে নিজের বাবার বাড়িতে ফিরে যা। এত বেলা হয়ে গেল, তুমি এখন এই রোদের মধ্যে ছাতা ছাড়া কোথায় যাচ্ছ? ঘরে একটুও শান্তি নেই। মেয়েটার কোনো খোঁজ খবর নেই। তুমি কি আবার বাইরে কোনো খুঁজে যাচ্ছ নাকি নাকি রতনের কাছে দোকানে যাচ্ছ? আর তো এইভাবে ঘরে মুখ বুজে বসে থাকা যায় না গৌরী। লোক লজ্জার ভয়ে আমি ত্যাগ করেছি। আমি সোজা থানায় যাচ্ছি। দেখি বড় বাবুরা আমার মেয়ের কোনো খবর দিতে পারে কিনা। আমি পুলিশের কাছে ক্ষমা চাইব। বাবু, আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনার মেয়েকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসব? আমি আজকে আমার দেওয়া সে কথা রেখেছি। এই নিন আপনার আমানত। মিনু একদম সুস্থ আছে। মা মিনু, তুই এতগুলো দিন কোথায় ছিলি মা? তোকে ছাড়া আমাদের এই বাড়ি অন্ধকার হয়ে গিয়েছিল। গৌরীও তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তোর কোনো ক্ষতি হয়নি তো মা? আমাকে ক্ষমা করে দিস। আমি খুব অন্যায় করেছি। বাবা, আমি মনোহরপুর জঙ্গলের ভেতরে মালতী মাসের একটা ছোট কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিলাম। সেখানে খাবারের খুব অভাব ছিল, তাই আমি কচুরিপানার ঝোল রান্না করে খেয়ে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে রেখেছিলাম। হ্যাঁ বাবু, আমি ওই জঙ্গলের দিকে গ্রামের মানুষদের সরকারি ত্রাণ এবং শুকনো খাবার দিতে গিয়ে হঠাৎ মিনুর খোঁজ পেয়েছি। ওই বৃদ্ধা মহিলার সাথে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। বাবা শ্যামল, আমি আগে টাকার গরমে তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমার মেয়ের আসল রক্ষক। আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দিলে অনেক সুখী থাকবে। বাবা, আমার আরেকটা কথা তোমাকে রাখতে হবে। এই বন্যার পর গ্রামে যে সমস্ত অভাবী আর গরিব মানুষেরা না খেয়ে আছে, আমি তাদের সবাইকে নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তুমি সাহায্য করবে? নিশ্চয়ই করব মা। আমি সিদ্ধান্ত নিয়েছি, গ্রামের যারা অসহায় মানুষ আছেন তারা যাতে ভবিষ্যতে কিছু ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে খেতে পারেন, তার জন্য আমি আমার তহবিল থেকে টাকা দান করব। মানুষের সেবাই বড় ধর্ম। অনেক ঝড়ঝাপটা আর বিপদের পর অবশেষে তাহলে আমাদের বিয়েটা হয়েই গেল মিনু। তোমার বাবা নিজের ভুল বুঝতে পেরে আমাদের এই সম্পর্কটা মেনে নিলেন। আজকে থেকে আমরা দুজনে এক নতুন জীবন শুরু করতে চলেছি। তোমার সাথে বিয়ে না হলে আমি জীবনে কোনোদিন আর অন্য কাউকে বিয়ে করতাম না শ্যামলদা। ভগবান আমাদের মুখের দিকে তাকিয়েছেন, সব বাধা দূর করে তিনি আমাদের দুজনকে সারা জীবনের মতো এক করে দিলেন। সবকিছু ঠিকঠাক মিটে গেছে, কিন্তু তুমি সেদিন যেভাবে রাগ করে একা বাড়ি থেকে চলে গেছিলে তা কিন্তু একদম ঠিক করনি মিনু। বন্যার জলের মধ্যে ওইভাবে কলার ভেলায় ভেসে যাওয়াটা অনেক বড় বিপদ হতে পারত। সত্যি গো, আমি তখন খুব ভুল করেছিলাম। জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, আমি বাড়ি ছেড়ে কোনো দিন আর কোথাও যাব না। বাবা মাকে ওভাবে কষ্ট দেওয়া আমাদের একদম উচিত হয়নি। একদম ঠিক কথা বলেছ মিনু। নিজের মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না।
আর শোনো, এখন তো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আগামী রবিবার তোমাকে নিয়ে আমাদের পাড়ার সুন্দর মেলাটা দেখতে যাব। সত্যি বলছো? তুমি আমাকে মেলায় ঘুরতে নিয়ে যাবে? আমি অনেক দিন মেলায় যাই না। সেখানে গিয়ে আমরা দুজনে খুব আনন্দ করব, জিলিপি খাবো, আর মালতী মাসিমার জন্য একটা ভালো শাড়ি কিনে আনবো। হ্যাঁ, সত্যি বলছি মিনু, আমি তোমাকে মিথ্যে কথা বলবো কেন? আমরা দুজনে ঘুরবো ফিরবো। এখন অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়া যাক। কালকে সকালে আমাদের আবার তাড়াতাড়ি উঠে স্কুলের কাজে যেতে হবে।